অনলাইন ক্লাসে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগতম। আজ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ে ফিজিক্যাল অপটিক্স এর উপর আলোচনা করব। আমি মোহাম্মদ নুরুজ্জামান। আজ আলোচনার বিষয়বস্তু হচ্ছে আলোর একটি গুরুত্বপূর্ণ ধর্ম ডিফ্র্যাকশন অফ লাইট, ফ্রনহফার শ্রেণীর একক চিরের জন্য অপবর্তন। এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত তোমরা আমার আলোচনা শুনবে এবং এই আলোচনার বিষয়বস্তু বুঝতে সক্ষম হবে। শুরুতেই ডিফ্র্যাকশন অফ লাইট বা আলোর অপবর্তন কি এ সম্পর্কে কিছু আলোচনা করা যাক। বিভিন্ন বিজ্ঞানীর বিভিন্ন রকমের গবেষণার ফলাফল কিছু আলোচনা করে মূল টপিকসে চলে যাব। আমরা জানি বিজ্ঞানী হাইগেন 1678 সালে সর্বপ্রথম আলোর তরঙ্গ তত্ত্ব প্রবর্তন করেছিলেন। আর এই তরঙ্গ তত্ত্বের উপর ভিত্তি করে আলোর কয়েকটি ধর্ম, বিশেষ করে আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, আলোর ব্যতিচার, আলোর অপবর্তন এবং আলোর সমাবর্তন প্রভৃতি সকল ধর্ম ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়েছে। পরবর্তীতে 1860 সালে বিজ্ঞানী ম্যাক্সওয়েল তাড়িৎচুম্বক তরঙ্গ প্রবর্তন করেন এবং ম্যাক্সওয়েল আলোর দ্রুতিতে গতিশীল তাড়িৎচুম্বক তরঙ্গের অস্তিত্বের ধারণা দিয়েছিলেন। এর পরবর্তী সময়ে বিজ্ঞানী ম্যাক্সওয়েলের সেই পরীক্ষালব্ধ ফলাফল বা ধারণাকে বিজ্ঞানী হেনরিক হার্টজ 1887 সালে পরীক্ষামূলকভাবে নিশ্চিত করেন এবং বিজ্ঞানী হেনরিক হার্টজ সর্বপ্রথম তড়িৎ উৎস থেকে তাড়িৎচুম্বক তরঙ্গের উৎপাদন ও উদ্ঘাটন করতে সক্ষম হন। আর বিজ্ঞানী হেনরিক হার্টজ তাড়িৎচুম্বক তরঙ্গের উৎপাদন বা উদ্ঘাটনের উপর ভিত্তি করে পরবর্তীতে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এর মাধ্যমে, অর্থাৎ তাড়িৎচুম্বকীয় তরঙ্গের মাধ্যমে রেডিও, টেলিভিশন, রাডার যোগাযোগ ব্যবস্থার দিকে বিজ্ঞানীরা এক ধাপ এগিয়ে যান এবং এগুলো আবিষ্কার করতে সক্ষম হন। মূলত বিজ্ঞানী ম্যাক্সওয়েল আলো ও তাড়িৎচুম্বক তরঙ্গকে এই ধারণার মাধ্যমে একত্রীকরণ বা একীভূতকরণ করেন এবং তাড়িৎচুম্বকীয় বিকিরণের পূর্ণাঙ্গ ধারণা দিয়েছিলেন। আর এই ক্ষেত্রে মূলত আলোর অপবর্তন কি সেটি আমরা জানব। আলোর অপবর্তন হচ্ছে কোনো তীক্ষ্ণ প্রতিবন্ধকের ধার ঘেঁষে বা সরু চিরের মধ্য দিয়ে আলোকরশ্মি গমনের সময় জ্যামিতিক ছায়া অঞ্চলের দিকে আলোর বেঁকে যাওয়ার ঘটনাকে আলোর অপবর্তন বলে। কোনো তীক্ষ্ণ ধার প্রতিবন্ধক সরু ছিদ্র বা চিরের আকার যদি আলোর তরঙ্গদৈর্ঘ্যের সাথে তুলনীয় বা প্রায় সমান হয়, সেক্ষেত্রেই কেবলমাত্র আলোর অপবর্তন ঘটে। তবে সকল প্রকার তরঙ্গের জন্যই আলোর অপবর্তন ধর্ম প্রদর্শন করে। এই আলোর অপবর্তনকে বোঝানোর জন্য আমি একটি চিত্র এখানে তোমাদের সামনে উপস্থাপন করছি। খেয়াল করো, একটি সরু চির বা ছিদ্র এখানে দেওয়া আছে, যে চিরের মধ্য দিয়ে আলোক তরঙ্গ বা আলোক রশ্মি গমন করছে। এই আলোক রশ্মি সরু ছিদ্রের মধ্যে দিয়ে গমন করার ফলে দেখা যাচ্ছে আলোর একটি বিশেষ ধর্ম আমরা জানি যে আলো সরল পথে গমন করে, কিন্তু এই সরু ছিদ্রের মধ্যে দিয়ে যখন আলোকরশ্মি গমন করলো তখন আলোকরশ্মি সরল পথে গমন করছে, তবে এর সাথে এই সরু চিরের যে উভয় পাশে যে অন্ধকার যে জায়গা রয়েছে, এই অন্ধকার জায়গাটাকে বলা হয় মূলত জ্যামিতিক ছায়া অঞ্চল। আর এই সরু ছিদ্র বা চিরের মধ্যে আলোকরশ্মি যাওয়ার সময় দেখা যাচ্ছে এই অন্ধকার অর্থাৎ জ্যামিতিক ছায়া অঞ্চলের দিকে আলোকরশ্মি
বেঁকে যায়, আর এটি হচ্ছে মূলত আলোর অপবর্তন। মূলত এই চিরের ভিতর দিয়ে আলোকরশ্মি, এই সরু ছিদ্র বা চিরের মধ্য দিয়ে আলোকরশ্মি গমনের সময় এর উভয় পাশে জ্যামিতিক ছায়া অঞ্চলের দিকে বেঁকে যায়। এই যে বেঁকে যাওয়াই হচ্ছে মূলত আলোর অপবর্তন বা ডিফ্র্যাকশন অফ লাইট। এখন এটি যদি আরেকটি চিত্রের মাধ্যমে দেখাই, দেখো একটি সূক্ষ্ম প্রতিবন্ধক, অর্থাৎ একটি সুইয়ের অগ্রভাগ বা প্রান্তভাগ, এটি একটি সূক্ষ্ম তীক্ষ্ণ ধা আমরা বলতে পারি। আর এখান থেকে যখন আলোকরশ্মি গমন করে তখন দেখা যায় আলোকরশ্মি এই যে জ্যামিতিক ছায়া অঞ্চলের দিকে অর্থাৎ নিচের দিকে বেঁকে গেছে। আলোকরশ্মি এখান থেকে সোজা গমন না করে নিচের দিকে জ্যামিতিক ছায়া অঞ্চলের দিকে বেঁকে গেছে যায়। এই নিচের দিকে অর্থাৎ জ্যামিতিক ছায়া অঞ্চলের দিকে বেঁকে যাওয়া বা অথবা এখান থেকে সরু ছিদ্রের মধ্য দিয়ে সরল পথে গমন করেছে এবং তার সাথে জ্যামিতিক ছায়া অঞ্চলের দিকে বেঁকে গিয়েছে, এইটি হচ্ছে মূলত আলোর অপবর্তন অর্থাৎ ডিফ্র্যাকশন অফ লাইট। আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আলোর অপবর্তনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আলোর অপবর্তন দুই প্রকার, যথা 1 ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, 2 ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। ফ্রেনেল শ্রেণীর অপবর্তন কি? যে সকল অপবর্তনের ক্ষেত্রে প্রতিবন্ধক বা চির থেকে আলোক উৎস বা পর্দা অথবা উভয়ই সসীম দূরত্বে অবস্থান করে, সে সকল অপবর্তনকে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন বলে। যেমন সুই, সরু তার, সরু চিরের উপর একটি গলীয় তরঙ্গমুখের আপতনে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন পাওয়া যায়। একটি চিত্র এখানে দেওয়া আছে, একদিকে খেয়াল করলে তোমরা একবারেই বিষয়টি বুঝতে পারবে যে একটি সরু ছিদ্র বা চিরের ভিতর দিয়ে আলোকরশ্মি গমন করছে। সেক্ষেত্রে আলোকরশ্মি এভাবে সরল পথেও গমন করছে, তার সাথে তার উভয় পাশে জ্যামিতিক ছায়া অঞ্চলের দিকে বেঁকে গিয়েছে, এটি হচ্ছে আলোর অপবর্তন। আর এই ক্ষেত্রে এই যে উৎস এবং এটা হচ্ছে প্রতিবন্ধক বা পর্দা, এর দূরত্ব অর্থাৎ এই উৎস এবং পর্দা অথবা উভয় যদি নির্দিষ্ট একটি দূরত্বে অর্থাৎ সসীম দূরত্বে অবস্থান করে, এটি হবে মূলত ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। তাহলে মনে রাখবে, উৎস বা পর্দা অথবা উভয় যদি সসীম দূরত্বে একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে, সেই অপবর্তন হবে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। এরপরে আলোচনা করব ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। যে সকল অপবর্তনের ক্ষেত্রে প্রতিবন্ধক বা চির থেকে আলোক উৎস বা পর্দা অথবা উভয়ই অসীম দূরত্বে অবস্থান করে, সেই সকল অপবর্তনকে ফ্রনহফার শ্রেণীর অপবর্তন বলে। যেমন একক চির, দ্বিচির অপবর্তন গ্রেটিংয়ের সাহায্যে ফ্রনহফার শ্রেণীর অপবর্তন পাওয়া যায়। এক্ষেত্রে একটি পয়েন্ট মনে রাখবে যে উৎস অথবা পর্দা অথবা উৎস ও পর্দা উভয় যদি অসীম দূরত্বে অর্থাৎ অনেক অনেক দূরত্বে অবস্থান করে, সেক্ষেত্রে পর্দায় আলোর যে অপবর্তন ঘটবে সেই অপবর্তনটা হবে ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। এগুলো একক চির, দ্বিচির বা অপবর্তন গ্রেটিংয়ের মাধ্যমে পাওয়া যায়। এখানে আজ আমি একক চিরের জন্য অপবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে অপবর্তন গ্রেটিংয়ের জন্য এই ফ্রনহফার শ্রেণীর অপবর্তন আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত তোমরা এই আলোচনা শুনলে এই বিষয়টি বুঝতে পারবে। ডিফ্র্যাকশন এট এ সিঙ্গল স্লিট অর্থাৎ একক চিরের জন্য অপবর্তন ফ্রনহফার শ্রেণীর ক্ষেত্রে, সেটি এখন আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা একটা চিত্রে লক্ষ্য করছো যে এই সরু ছিদ্রের মধ্যে দিয়ে আলোকরশ্মি গমনের ফলে দেখা যাচ্ছে যে এইখানে জ্যামিতিক ছায়া অঞ্চলের দিকে বেঁকে যাচ্ছে। এই বেঁকে যাওয়ার ধর্মটাই হচ্ছে মূলত আলোর অপবর্তন বা ডিফ্র্যাকশন অফ লাইট। আর এই অপবর্তন আলোচনা করার জন্য আমরা এবি একটি সরু চির বিবেচনা করব। খেয়াল করো চিত্রের দিকে, এই এবি একটি সরু চির, আর এই চিরের প্রস্থ হচ্ছে এ, অর্থাৎ চিরদ্বয়ের মধ্যবর্তী একটা দূরত্ব থাকে, সেটা হচ্ছে এ, স্মল এ, এবং কাগজের তলের সাথে এটি অবিলম্বভাবে অবস্থিত আছে। এবং এই চিরের সামনে একটি লেন্স
উত্তল লেন্স এবং এই উত্তল লেন্সের প্রধান ফোকাসে একটি সরু ছিদ্র এস থেকে ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের একবর্ণী আলো প্রধান অক্ষের সমান্তরাল হয়ে একগুচ্ছ আলোকরশ্মি অপর একটি লেন্সের মধ্য দিয়ে এবি তরঙ্গমুখ পর্দার উপরে আপতিত হয়। একটু মনোযোগ দিলে বিষয়টি একবারেই বুঝতে পারবে। এই একটি উত্তল লেন্স যার প্রধান ফোকাস থেকে একটি সরু ছিদ্রে আলো ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের একবর্ণী আলো পরস্পর প্রধান অক্ষের সমান্তরালে এবি তরঙ্গমুখে আপতিত হয়ে অপর একটি লেন্সের মধ্য দিয়ে পর্দায় এটি দেখা যায় এবং এই ক্ষেত্রে এবি চির থেকে সেই পর্দার দূরত্ব হচ্ছে ডি এবং ওপি হচ্ছে এই পর্দার উপরে বিভিন্ন বিন্দু, যে বিন্দুতে আলোক উজ্জ্বল বা অন্ধকার অবস্থার সৃষ্টি হবে, অর্থাৎ এই সমান্তরাল আলোকরশ্মিগুলো গিয়ে ও বিন্দুতে কেন্দ্রীভূত হবে অথবা ও বিন্দুর পার্শ্ববর্তী বিন্দুতে কেন্দ্রীভূত হবে। সেক্ষেত্রে পর্যায়ক্রমে দেখা যাচ্ছে এই ও বিন্দুতে যেহেতু মিলিত হয়েছে এই বিন্দুর আলোর তীব্রতা বা উজ্জ্বলতা সবচেয়ে বেশি হবে এবং এর পরবর্তী বা পার্শ্ববর্তী বিন্দুতে অন্ধকার বা আবার উজ্জ্বলতা এইভাবে সৃষ্টি হয়ে আলোর অপবর্তন ঘটবে। সেই ক্ষেত্রে এই এবি চিরের উপর যে তরঙ্গমুখ থাকবে সেই তরঙ্গমুখের বিভিন্ন দশা পার্থক্যের জন্য আমরা বিভিন্ন বিন্দুতে আলোক উজ্জ্বল এবং অন্ধকার দেখব। সেই ক্ষেত্রে আলোকরশ্মি এবি চিরের ভিতর দিয়ে যখন গমন করবে তখন এ বিন্দুর উপরে এবং বি বিন্দুর নিচে বিভিন্ন দিকে আলোকরশ্মি ছড়িয়ে পড়ার কারণে দেখা যায় পর্যায়ক্রমে আলোক উজ্জ্বল এবং অন্ধকার, আলোক উজ্জ্বল অন্ধকার এই অবস্থার সৃষ্টি হয়ে আলোর অপবর্তন ঘটবে। সেই একক চিরের জন্য আমরা সেই অপবর্তন এখানে শিখব। আর এই চিরের ভিতর দিয়ে যখন আলোকরশ্মি গমন করলো, গমন করার ক্ষেত্রে আমরা এখানে ও বিন্দু চিরের তীক্ষ্ণ প্রতিবিম্ব না হয়ে দেখা যাবে এই ও বিন্দুর উভয় পাশে যথাক্রমে উজ্জ্বল ও অপবর্তন ঝালর সৃষ্টি হবে। হাইগেন্সের নীতি অনুসারে এবি চিরে অবস্থিত সমতল তরঙ্গমুখের প্রতিটি কণা সমদশা সম্পন্ন এবং গৌণ তরঙ্গের উৎস হওয়ার জন্য এই সিও এর সমান্তরাল উত্তল লেন্স দ্বারা প্রতিসরিত হয়ে আলোকরশ্মি ও বিন্দুতে একত্রিত বা মিলিত হয় এবং ও বিন্দুতে আলোকরশ্মি যখন সমদশায় মিলিত হয় তখন ও বিন্দুর আলোর তীব্রতা বা উজ্জ্বলতা সর্বোচ্চ বা চরম হয়। তোমরা এই চিত্রের মাধ্যমে দেখতে পেয়েছ যে এই সিও বরাবর যে আলোকরশ্মিটা গিয়ে পর্দায় ডি দূরত্বে পর্দায় ও বিন্দুতে মিলিত হয়েছে এই বিন্দুর উজ্জ্বলতা বা তীব্রতা সর্বাধিক বা চরম। আর এই ও বিন্দুকেই বলা হয় মুখ্য চরম বিন্দু বা উজ্জ্বল বিন্দু, যেটাকে প্রিন্সিপাল ম্যাক্সিমাম বলা হয়ে থাকে। তাহলে দেখা গেল এবি চিরের সমতলে অবস্থিত তরঙ্গমুখের দশা পার্থক্য বা প্রতিটি কণার প্রায় সমদশা সম্পন্ন হওয়ার জন্য দেখা গেল ও বিন্দুতে যখন সমদশায় মিলিত হয়েছে তখন এটি উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে এবং এটি হলে মূলত ম্যাক্সিমাম অর্থাৎ সর্বোচ্চ চরম বা উজ্জ্বল বিন্দু বা প্রিন্সিপাল ম্যাক্সিমাম বলা হয়ে থাকে। আর এ বিন্দুর পার্শ্ববর্তী পি বিন্দুতে উজ্জ্বল হবে না অন্ধকার হবে তার কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো আলোচনা করব। সেক্ষেত্রে আমরা দেখি এই কিছু গৌণ তরঙ্গ সিও বরাবর থিটা কোণে এখানে আপতিত হয় এবং সিপি অভিমুখে এল লেন্সের সমান্তরালে এখানে আপতিত হয়ে পি বিন্দুতে মিলিত হয় এবং এই এল লেন্সের ভিতর দিয়ে প্রতিসরিত রশ্মি পি বিন্দুতে মিলিত হওয়ার কারণে এই ক্ষেত্রে আমাদের কিছু বিষয় এখানে মনে রাখতে হবে। সেই বিষয়টা হচ্ছে পি বিন্দুতে আলোকরশ্মি মিলিত হওয়ার ক্ষেত্রে এখানে
এ থেকে পি বিন্দুতে এবং বি থেকে পি বিন্দুতে আলোকরশ্মি পৌঁছানোর ক্ষেত্রে একটা পথ পার্থক্য তৈরি হবে, বা এ থেকে বি পি বিন্দু আর বি থেকে পি বিন্দুর দশা কোণের কিছু পরিবর্তন হবে। সেই দশা কোণ এখান থেকে আমরা নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব সেটি একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে। যেহেতু এখানে পি বিন্দুর সর্বোচ্চ চরম হবে না সর্বনিম্ন হবে, অর্থাৎ পি বিন্দুটি চরম ম্যাক্সিমাম হবে না মিনিমাম সর্বনিম্ন হবে, সেটি আমরা এই পথ পার্থক্য বা দশা পার্থক্য থেকে এখান থেকে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে আমরা এ বি এন এই ত্রিভুজের মাধ্যমে আমরা এই বিএন পথ পার্থক্য নির্ণয় করতে পারবো। কিভাবে নির্ণয় করব সেটি আমরা এই ত্রিভুজ বিবেচনা করলে একটু খেয়াল করলে বুঝতে পারবে। এখানে এইটাকে আমরা যদি কোণ হিসাব করি, তাই কোণের বিপরীত বাহু বিএন এটা হচ্ছে লম্ব, আর এ বি এটা হচ্ছে অতিভুজ। আর লম্ব আর অতিভুজের মধ্যে একটি সম্পর্ক আছে তোমরা জানো, যেটিকে আমরা সাইন থিটা বলি। আর সেই ক্ষেত্রে আমাদের সাইন থিটা ইকুয়াল টু এখান থেকে কি লেখা যাবে, লম্ব বিএন আর অতিভুজ হচ্ছে এ বি, তাহলে লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু সাইন থিটা। পরবর্তীতে আমরা এখান থেকে এই পথ পার্থক্যের জন্য আমরা এই বিএন ইকুয়াল টু কি লিখতে পারবো, এ বি সাইন থিটা। আর এ বির পরিবর্তে আমরা এখানে কি লিখতে পাবো, এ বি হচ্ছে চিরের মধ্যবর্তী দূরত্ব বা চিরের প্রস্থ। শুরুতে আমি আলোচনা করেছিলাম যে একক চির ধরেছিলাম, তাহলে একক চিরের প্রস্থ এ বি সমান সমান এ, এবং এই পথ পার্থক্য বিএন আমাদের কি হবে, সেই বিএন এর উপর নির্ভর করে আমরা এখানে পর্দায় উজ্জ্বল হবে না অন্ধকার হবে সেটি আমরা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা বা ল্যামডা বাই 2 3 ল্যামডা বাই 2 5 ল্যামডা বাই 2 পথ পার্থক্যের জন্য আমরা সেই পয়েন্টগুলা এখান থেকে বের করব। তাহলে এই পথ পার্থক্য বিএন এর জন্য আমাদের যে সূত্রটি হবে সেই সূত্রটি হবে বিএন ইকুয়াল টু এ সাইন থিটা। কারণ এক্ষেত্রে আমরা দেখি এই এ বি সমান সমান আমরা কি চিরের প্রস্থ এ পেয়েছিলাম, তাহলে এক্ষেত্রে বিএন পথ পার্থক্য কি হবে, এ সাইন থিটা। এই এ সাইন থিটা দ্যাট মিনস বিএন এর জন্য, তাহলে এই ক্ষেত্রে আমাদের যে সমীকরণ বা সূত্রটি হিসাবের জন্য আমরা বিবেচনা করব পি বিন্দুতে চরম না অবম হবে, সেই ক্ষেত্রে অবম হওয়ার জন্য এই ক্ষেত্রে এ সাইন থিটার জন্য আমাদের যে সূত্রটি এখানে আমরা লিখতে পারবো সেটি হবে এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। তাহলে এই যে এন ল্যামডা, হোয়াট ইজ এন, এখানে এন হচ্ছে একটি পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 ইত্যাদি। আর এই বিভিন্ন ল্যামডায়ের জোড় গুণিতক মানের জন্য এ সাইন থিটা এন, অর্থাৎ এই বিএন পথ পার্থক্যের জন্য যেটা আমরা একটু আগে নির্ণয় করেছি, বিভিন্ন পথ পার্থক্যের জন্য এখানে পি বিন্দুতে অন্ধকার হবে না উজ্জ্বল হবে, তা এই সমীকরণের সাহায্যে আমরা এন এর মান বসিয়ে দিয়ে পর্যায়ক্রমে অবম বা কোন কোন বিন্দুতে অন্ধকার দশা তৈরি হবে বা সৃষ্টি হবে সেটি আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো। এখন আমরা দেখি এই এ সাইন থিটা এন ইকুয়াল টু এন ল্যামডা, এখানে এন এর মান যদি আমরা 1 বসিয়ে দিই সেক্ষেত্রে আমরা কি পাবো, এই পথ পার্থক্য বিএন ইকুয়াল টু এ সাইন থিটা 1 ইকুয়াল টু ল্যামডা পাবো। আর সেই ল্যামডার জন্য এখানে আমাদের কি কন্ডিশন তৈরি হবে সেটা আমরা এখন নির্ণয় করে দেখাবো। তাহলে এখানে খেয়াল করলে তোমরা বুঝতে পারবে, যদি এক্ষেত্রে পথ পার্থক্য বিএন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর সমান হয় তাহলে পি বিন্দুর আলোর তীব্রতা সমান হবে। আমি আবার বলতেছি বিষয়টি খেয়াল করো, যদি এই বিএন পথ পার্থক্য তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর সমান হয় তাহলে পি বিন্দুতে আলোর তীব্রতা কি হবে, সমান হবে। আর সেই ক্ষেত্রে আলোর তীব্রতা সমান হওয়ার কারণে এবং এ এবং সি বিন্দু থেকে নির্গত গৌণ পথ পার্থক্য ল্যামডা হলে এ এবং সি বিন্দু থেকে নির্গত গৌণ তরঙ্গের মধ্যে পথ পার্থক্য ল্যামডা বাই 2। খেয়াল করো,
টোটাল যদি ল্যামডা হয় তাহলে এই এ এবং সি এটা হবে ল্যামডা বাই 2 এবং সি এবং বি এটা হবে ল্যামডা বাই 2। তাহলে দেখা গেল এ এবং সি বিন্দু থেকে যে গৌণ তরঙ্গ নির্গত হবে সেটা হবে ল্যামডা বাই 2, আবার বি এবং সি এই অংশ থেকেও যে গৌণ তরঙ্গ নির্গত হবে সেটা হবে ল্যামডা বাই 2। তাহলে ল্যামডা বাই 2 মিলিয়ে হবে টোটাল এই পথ পার্থক্য ল্যামডা। তবে এই ক্ষেত্রে আমরা দেখব এই পি বিন্দুতে গৌণ তরঙ্গের জন্য পথ পার্থক্যের জন্য কি ঘটনা ঘটে। তাহলে এ সাইন থিটা ইকাল টু আমরা ল্যামডা লিখতে পারবো, তাহলে সাইন থিটা ইকাল টু ল্যামডা বাই এ। আর এখানে থিটার মান খুবই ক্ষুদ্র বা অতি ক্ষুদ্র হয়, সাইন থিটা ইকাল টু থিটা লেখা যায়, তাহলে এখানে থিটার মানটা হবে কি ল্যামডা বাই এ। আর এই ক্ষেত্রে আমাদের বিষয়টি যেটা মনে রাখবো, এই ল্যামডা বাই 2 হওয়ার জন্য এখানে দেখা যায় এরা পরস্পর বিপরীত দশায় কোথায় পি বিন্দুতে মিলিত হবে। আর এই পি বিন্দুতে যখন এরা বিপরীত দশায় মিলিত হবে তখন এরা ধ্বংসাত্মক ব্যতিচার গঠন করবে, আর তখন এটা অন্ধকার অবস্থার সৃষ্টি হবে। সেই ক্ষেত্রে যদি আমরা এই এ বি এই চিরের জন্য যদি আমরা বিএন পথ পার্থক্য যদি আমরা 2 ল্যামডা ধরি, অর্থাৎ এ বির জন্য আমরা 2 ল্যামডা বিবেচনা করি, তাহলে এখানে আমরা কি দেখব সেটা হচ্ছে এ এর এবং বি এর ক্ষেত্রে এ এবং সি বিন্দুতে উপরে নিচে জোড়ায় জোড়ায় দেখা যাচ্ছে এখানে গৌণ তরঙ্গের উৎস হিসাবে পাওয়া যাবে। সেই ক্ষেত্রে এইখানে হবে ল্যামডা বাই 2, এখানেও অন্ধকার দশা তৈরি হবে এবং এইখানেও ল্যামডা বাই 2 অন্ধকার দশা তৈরি হবে, আর মাঝে এখানে থাকবে উজ্জ্বল দশা। তাহলে দেখা গেল এখানে ল্যামডা বাই 2, এখানে ল্যামডা বাই 2, এখানে ল্যামডা বাই 2, এখানে ল্যামডা বাই 2, তাহলে হবে 2 ল্যামডা। আর 2 ল্যামডার জন্য দেখা যাবে এ এবং সি থেকে যে নির্গত আলোক তরঙ্গ সেটা জোড়ায় জোড়ায় এখানে গৌণ তরঙ্গে ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হবে, ডিস্ট্রাকটিভ। দেখো এই ডিস্ট্রাকটিভ এই ল্যামডা বাই 2 এই ল্যামডা বাই 2 এর জন্য, আর বাকি অংশে এখানে উজ্জ্বলতা তৈরি হবে। সেই ক্ষেত্রে আমাদের যে সূত্রটি আমি আলোচনা করেছিলাম এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, তাহলে দেখা যাবে এই ল্যামডার মান যখন 1 বসিয়েছিলাম তখন আমরা প্রথম যে এর অংশের জন্য সেখান থেকে আমরা পেয়েছিলাম ল্যামডা বাই 2 এর জন্য একটা ধ্বংসাত্মক ব্যতিচার বিপরীত দশায় মিলিত হয়েছিল। আবার যখন আমরা এখানে 2 বসিয়েছি 2 ল্যামডার জন্য দেখা গেল এখানে এ এবং সি এর উপর নিচে জোড়া জোড়া বিন্দু ধ্বংসাত্মক ব্যতিচার হয়। সেই ক্ষেত্রে এটা ম্যাক্সিমাম চরম বিন্দু হওয়ার জন্য তাহলে এর উভয় পাশে দেখা যায় ল্যামডা বাই 2 এর জন্য এখানে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে, যার জন্য এখান থেকে আমরা যে বিষয়টি চিত্রের মাধ্যমে তোমাদের আমি দেখাতে পারি যে কোন বিন্দুতে এই ম্যাক্সিমাম অন্ধকার বিন্দু হবে। দেখো এই বিন্দুটি হচ্ছে সর্বোচ্চ উজ্জ্বল বিন্দু, এই বিন্দু, তার পরবর্তী দেখো এখানে কিন্তু সর্বনিম্ন বিন্দু অর্থাৎ অন্ধকার বিন্দু হবে। এটাকে আমি আরেকটু একটু অ্যাঙ্গেল করে যদি দেখাই তাহলে এই বিষয়টিকে এইভাবে দেখা যাবে যে এই ফার্স্ট সেকেন্ডারি মিনিমাম, অর্থাৎ এই প্রথম যে ও বিন্দু কেন্দ্রীয় চরম বিন্দু বা উজ্জ্বল বিন্দুর পরে দেখা যাচ্ছে এই বিন্দুতে ফার্স্ট সেকেন্ডারি মিনিমাম বা এই বিন্দুর ফার্স্ট সেকেন্ডারি মিনিমাম অর্থাৎ প্রথম অবম বিন্দু তৈরি হবে। এভাবেও দেখানো যায়, দেখো এই যে কেন্দ্রীয় চরম বা উজ্জ্বল তার পাশে এই যে বিন্দু এটা হবে প্রথম অন্ধকার বা অবম বিন্দু। এটাকে আমরা সূত্রের আকারে যদি দেখাই তাহলে এই বিন্দুর জন্য আমাদের পাবো ল্যামডা বাই এ প্লাস, এবং এই বিন্দুর জন্য পাবো ল্যামডা বাই এ মাইনাস, কারণ এই মূল কেন্দ্রীয় চরম বিন্দু থেকে এটা ডানে হওয়ার জন্য এটা পজিটিভ, এটা বামে হওয়ার জন্য নেগেটিভ। এর পরবর্তী আবার এই বিন্দুতে অথবা এই বিন্দুতে আমরা কি পাবো অবম বিন্দু পাবো, সেটি হবে 2 ল্যামডা বাই এ প্লাস, এই বিন্দু হবে 2 ল্যামডা বাই এ মাইনাস। তাহলে দেখা গেল এই কেন্দ্রীয় চরমের পার্শ্ববর্তী প্রথম অবম, দ্বিতীয় অবম, পরেরটা হবে তৃতীয় অবম। তাহলে এই থিটার জন্য আমাদের ল্যামডা বাই 2 বিভিন্ন পথ পার্থক্যের জন্য এই বিন্দুতে আমরা কি পাবো অবম পাবো। তাহলে এখানে সূত্রটি কি তোমরা মনে রাখবে, এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা হয়। এই ল্যামডার মান যথাক্রমে আমরা কি
1 2 3 4 5 ইত্যাদি পূর্ণ ধনাত্মক সংখ্যা বসালে তাহলে দেখা যায় কেন্দ্রীয় উজ্জ্বলের পাশে আমরা ল্যামডা বাই এ মাইনাস ল্যামডা বাই এ বিন্দুতে প্রথম অবম বিন্দু পাবো, প্লাস 2 ল্যামডা বাই এ মাইনাস 2 ল্যামডা বাই এ এই বিন্দুতে দ্বিতীয় অবম পাবো, প্লাস 3 ল্যামডা বাই এ মাইনাস 3 ল্যামডা বাই এ এই বিন্দুতে তৃতীয় অবম পাবো। তার অর্থ হচ্ছে পর্দার উপর যে সকল বিন্দুর জন্য এ ও বি বিন্দু থেকে নির্গত গৌণ তরঙ্গের জন্য পথ পার্থক্য ল্যামডা এর জোর গুণিতক হবে সেই বিন্দুতেই আলোর তীব্রতা সর্বনিম্ন বা অবম হবে। আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছ। এরপরে আমি চরম বা ম্যাক্সিমাম হওয়ার জন্য শর্ত আলোচনা করব। অর্থাৎ চরম হওয়ার শর্ত হচ্ছে এ সাইন থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 ল্যামডা বাই 2। এইখানে হোয়াট ইজ এন? এন বলতে ওখানে পূর্ণ ধনাত্মক সংখ্যা 1 2 3 4 5 ইত্যাদি আমরা বিবেচনা করব। আর সেই ক্ষেত্রে এখানে মূল যে পথ পার্থক্য সেই পথ পার্থক্য আমরা কি বিবেচনা করব? সেই পথ পার্থক্য bn এর জন্য প্রথমে আমরা 3 ল্যামডা বাই 2 বিবেচনা করব। 3 ল্যামডা বাই 2 এর সমান যখন হবে তখন পি বিন্দুতে আলোর তীব্রতা সমান হবে। আর আলোর তীব্রতা সমান হওয়ার জন্য এক্ষেত্রে এ বি যে তরঙ্গমুখ বা চিরের প্রস্থ সেটাকে সমান 3টা ভাগে এখানে ভাগ করে, খেয়াল করো 1টা 2টা 3টা সমান ভাগে ভাগ করব, ল্যামডা বাই 2 ল্যামডা বাই 2 ল্যামডা বাই 2, তার অর্থাৎ 3 ল্যামডা বাই 2। আর এই ক্ষেত্রে 3টি সমান অংশে ভাগ করার জন্য যে কোনো 2টি অংশের অনুরূপ বিন্দুগুলো থেকে নির্গত গৌণ তরঙ্গের পথ পার্থক্য হবে ল্যামডা বাই 2। আর সেই ল্যামডা বাই 2 পথ পার্থক্য হওয়ার ক্ষেত্রে এরা ধ্বংসাত্মক ব্যতিচার গঠন করবে। তবে তৃতীয় অংশের জন্য আলোর তীব্রতা প্রথম যে কেন্দ্রীয় চরমের তীব্রতা ছিল তার চেয়ে কী হবে? অনেক কম হবে। এখানে খেয়াল করলে বুঝতে পারবে যে এই অংশ দিয়ে ডিস্ট্রাকটিভ হবে, এখান থেকে কনস্ট্রাকটিভ হবে, যার জন্য দেখা যাবে এই অংশের জন্য আলোর তীব্রতা বৃদ্ধি পাবে। তবে এই কেন্দ্রীয় যে আলোক উজ্জ্বল তার চেয়ে কিছুটা কম হবে, কারণ এখানে তোমরা দেখলেই বুঝতে পারছো কেন্দ্রীয় যে আলোর তীব্রতা তার চেয়ে এখানে তীব্রতা কিছুটা কম হবে, এখানে আরও পর্যায়ক্রমে কম হবে, কারণ জ্যামিতিক ছায়া অঞ্চল দিয়ে যত দূরে যাচ্ছে তত অন্ধকার হচ্ছে। তবে উজ্জ্বলতা এই অবমের চেয়ে এখানে পর্যায়ক্রমে বেশি হবে, কারণ এখানে একটা নির্দিষ্ট দশা পার্থক্য মিলিত হবে। তার অর্থ এখান থেকে আমরা যেটা দেখি এই কেন্দ্রীয় চরম তো ও বিন্দু, তারপরে 3 ল্যামডা বাই 2 এর জন্য ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমাম, এখানেও -3 ল্যামডা বাই 2 ফার্স্ট সেকেন্ডারি ম্যাক্সিমাম হবে। তাহলে এই বিন্দুর জন্য আমরা কি পাবো? চরম বিন্দু বা ম্যাক্সিমাম উজ্জ্বল বিন্দু পাবো। তার অর্থ পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার গঠন করবে, তা কেন্দ্রীয় চরম উজ্জ্বল থেকে কিছুটা উজ্জ্বলতা হ্রাস পাবে। তবে সেই ক্ষেত্রে আমাদের কন্ডিশনের জন্য যে শর্তগুলো পাবো সেই শর্তগুলো এখান থেকে আমি তোমাদের স্পষ্ট করে দেখাচ্ছি। দেখো, তাহলে এটা ছিল প্রথম কেন্দ্রীয় চরমবিন্দু। তারপরে আমরা ল্যামডার মান যদি এখানে 1 বসিয়ে দিই, তোমরা খেয়াল করো এখানে দেখো এন এর মান যদি আমরা 1 বসিয়ে দিই তাহলে 1 বসালে কি হয়? দেখো 2 গুণন 1 প্লাস 1 3 ল্যামডা বাই 2, তাই 3 ল্যামডা বাই 2 এর জন্য এই যে বিন্দুতে 3 ল্যামডা বাই 2 এ ডি বাই, আর এখানে -3 ল্যামডা বাই 2 এ এই বিন্দুতে আমরা কি পাচ্ছি? দেখো প্রথম কেন্দ্রীয় চরম পাচ্ছি, আর এটা তো কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু। এরপরে দেখো আমরা যদি এখানে 2 বসিয়ে দিই তাহলে 2 গুণন 2 প্লাস 1 5 ল্যামডা বাই 2, তাহলে এই বিন্দুতে আমরা যেটা পাবো খেয়াল করলে দেখো এই বিন্দুতে পাবো +5 ল্যামডা বাই 2 এ, আর এই বিন্দুতে পাবো -5 ল্যামডা বাই 2 এ। তাহলে এই যে প্রথম দ্বিতীয়, এর পরেরটা হবে তৃতীয় 7 ল্যামডা বাই 2 এ, কারণ দেখো 3 দুগুণে 6 আর 1 7, অর্থাৎ 7 ল্যামডা বাই 2 এ পরবর্তী এইটা উজ্জ্বল বিন্দু পাবো। তবে কেন্দ্রীয় চরম বিন্দুর যে তীব্রতা বা উজ্জ্বলতা তার চেয়ে এই সব বিন্দুর উজ্জ্বলতা ক্রমশ হ্রাস পাচ্ছে, কারণ দূরবর্তী অঞ্চলে। তাহলে আমরা দেখলাম এখানে কেন্দ্রীয় চরম বিন্দুর উভয় পাশে রয়েছে কেন্দ্রীয় অবম, এবং তারপরে আবার চরম, আবার অবম, তারপরে আবার চরম। তাহলে মূল বিষয়টা হচ্ছে এই যে পর্যায়ক্রমে আলোর যে
এই সমদশায় মিলিত হওয়ার জন্য কেন্দ্রীয় চরম বিন্দুতে উজ্জ্বলতা সর্বাধিক বা কেন্দ্রীয় চরম, তারপরে বিপরীত দশায় মিলিত হওয়ার জন্য অন্ধকার বা অবম ছিল, আবার সমদশায় মিলিত হওয়ার জন্য এটার উজ্জ্বলতা বেশি বা চরম ছিল তবে কেন্দ্রীয় উজ্জ্বলের চেয়ে কম, এবং আবার বিপরীত দশায় মিলিত হওয়ার জন্য অন্ধকার। এইভাবে পর্যায়ক্রমে কি জ্যামিতিক ছায়াঞ্চলিক আলোর বেঁকে যাওয়ার জন্য এই অপবর্তন ঘটে। আর এই ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো মনে রাখব যে এ সাইন থিটা এন ইকাল টু এন ল্যামডা যখন হবে তখন অবম হবে, আর এ সাইন থিটা এন ইকাল টু এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু হবে তখন কি হবে, চরম হবে। আর সেই ক্ষেত্রে ল্যামডা এর জোড় গুণিতক বিন্দুতে অবম এর শর্ত আমরা প্রয়োগ করেছিলাম, এবং ল্যামডা বাই টু এর বিজোড় গুণিতক বিন্দু যেখানে থাকবে সেখানে সর্বোচ্চ বা চরম বিন্দু হবে। এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে। আর বিশেষ করে আজকে এই সূত্র দুইটা মনে রাখবে যে এ সাইন থিটা এন ইকুয়াল টু এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু যখন হবে তখন চরম হবে, সেক্ষেত্রে এন এর মান যথাক্রমে 1 2 3 ইত্যাদি বসাবো, এবং সেই ক্ষেত্রে আমরা এই বিন্দুগুলো পাবো। দেখো 3 ল্যামডা বাই টু এ, 5 ল্যামডা বাই টু এ, 7 ল্যামডা বাই টু এ। আবার যখন এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা হবে তখন এন এর মান 1 2 3 ইত্যাদি বসাবো। আশা করি আজ এই একক চিরের জন্য যে চরম এবং অবম হওয়ার যে শর্তগুলো আলোচনা করেছি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। প্রয়োজনে তোমরা আবার এই ক্লাসটি পুনরায় দেখবে, তাহলে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই বিষয়গুলো আবার রিপিট করলে বুঝতে পারবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।